নাগরিক সমাজ কতটা সচেতন? সুনাগরিকের দায়িত্ববোধ কেমন? তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করা দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন মুক্ত কণ্ঠ নিবেদন করছি ইস্পাহানি, মির্জাপুর চা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করব রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনে ঐক্য এই বিষয়টি নিয়ে। আপনারা জানেন 27 এবং 28 ডিসেম্বর জাতীয় সংলাপ 2024-এর আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ, এবং আজকে 27 তারিখ আজকে সংলাপ হয়েছে। রাজনৈতিক দলের নেতা, সরকারের উপদেষ্টা, নাগরিক সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি এবং ছাত্র নেতারা এতে যোগ দিচ্ছেন এবং তুলে ধরছেন তাদের বিভিন্ন মতামত। আজকে ছিল সংলাপের প্রথম দিন, যেমনটি বলছিলাম। এরই ধারাবাহিকতা ঐক্য, সংস্কার এবং নির্বাচন বিষয়ে কি ভাবছেন সকল স্টেক হোল্ডাররা, এবং আগামীতে কীরকম বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা, এই বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই। আমরা বিষয়টি ইতিমধ্যে আপনাদের জানিয়েছি, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনে ঐক্য। এই বিষয়টিতে আলাপ করবার জন্য সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে আমার সাথে যুক্ত রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, এবং রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘমুল্লার বসু। আপনার দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। সরওয়ার তুষার, যেমনটি বলছিলাম যে আজকে প্রথম দিন এবং আগামীকাল আপনার সেশন রয়েছে। আজকের দিনে কি কি বিষয় নিয়ে আসলে আলাপ হয়েছে একটু জানতে চাইবো, এবং সংস্কার ইস্যুগুলো নিয়েও নিশ্চয়ই অনেক কথা হয়েছে। সাধারণ মানুষজন ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন ছিলেন। কেমন লেগেছে ওভারঅল আপনার কাছে, এবং কতখানি আপনি আশাবাদী? আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আজকে 3টা সেশন ছিল, উদ্বোধনী সেশন সহ। আমি 2টো সেশনে থাকতে পেরেছি এবং যারা যারা আলোচনা করেছেন তাদের আলোচনা আমি শুনেছি। বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছেন। এখনকার যে বিষয়গুলো, যেমন একটা হচ্ছে ঐক্য কোন পথে, এটা একটা আলোচনার একটা সেশনের শিরোনাম ছিল, আমি সেখানে ছিলাম। মোটা দাগে যে প্রথমত আমি বলতে চাই যে এই ধরনের অনেক আলোচনা তো আমাদের করতে হবে, নিশ্চয়ই করতে হবে, যা সংলাপ করতে হবে নিজেদের মধ্যে। কিন্তু সেগুলো শুধু কথায় সীমাবদ্ধ যেন না থাকে, আমাদেরকে কিছু অ্যাগ্রিমেন্টে আসতে হবে যদি আমরা সত্যি সত্যি সামনের দিনগুলোতে চলতে চাই এবং সংস্কার করতে চাই বাংলাদেশ রাষ্ট্রকে, একটা যেখানে আমরা গেলে পরে সকল পক্ষের জন্য একটা মিনিমাম জায়গা তৈরি হবে, সেরকম একটা রাষ্ট্রে পৌঁছাতে হলে আমাদের কিছু কাজ করতে হবে এবং সেই কাজ করার জন্য কিছু এগ্রিমেন্ট দরকার, যে হ্যাঁ এই প্রশ্নে আমরা ঐক্যমত্য হয়েছি আর কি। তো সেইখানে হচ্ছে আমি দেখতে পাই যে এইখানে একটু গ্যাপ আছে, কারণ রাজনৈতিক দলগুলো থেকে তারা অনেক বেশি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে ছাত্র জনতার পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে সংস্কার করেন তারপর নির্বাচন। এখন এই জায়গাটাতে একটা সিমিংলি মনে হচ্ছে যেন সংস্কার এবং নির্বাচন পরস্পরের মুখোমুখি, মানে একটা করতে হবে আপনার যে কোনো এরকম, মানে সংস্কার না হয় নির্বাচন। এবং অনেক বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো সংস্কার দরকার নাই, নির্বাচন দিয়ে দেন, কিংবা নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার করে আপনারা চলে যান, ইত্যাদি ইত্যাদি, আমরা এসে সংস্কার করব। এইসবের কারণে একটা আমাদের যে ঐক্যটা ছিল, মানে ইতিমধ্যে এখন যেমন মনে হচ্ছে আমরা ঘটা করে একটা ঐক্য করতে যাচ্ছি আর কি, হ্যাঁ, সবাইকে ডেকে ঐক্য করতে যাচ্ছি। আমাদের কিন্তু একটা ঐক্য ছিল 5 তারিখ পর্যন্ত, আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে একমত হয়েছিলাম, কিন্তু এখন সেইটা একটু ফ্র্যাকচার্ড হয়ে গেছে আর কি। এবং এইখানে আমার কাছে মনে হয় যে এখন আবার নতুন করে আমাদেরকে ভাবতে হবে যে কি কি প্রশ্নে আমরা ন্যূনতম ঐক্যমত তৈরি করতে পারি, এবং রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনের দাবি, এটা একটা ভ্যালিড দাবি, কিন্তু সেটার জন্য এমন পরিস্থিতি তৈরি করা উচিত না যে এই সরকারের তো এখনো পর্যন্ত এই সরকার শিশু অবস্থায় আছে, কারণ 4 মাস হয়েছে মাত্র, ঠিক আছে। একটা তত্ত্বাবধায়ক সরকার থাকে 3 মাস, যে নির্বাচনী যে সরকার, এই সরকার তো সেটা না। যদি সেটা হতো তাহলে 3 মাসের মধ্যে ইলেকশন দিয়ে চলে যেত, কিন্তু সেটা যায় না, এই সরকার আছে। তো 4 মাস, এখন হার্ডলি 4 মাস হয়েছে, এবং সামনে এখনও সংস্কার প্রস্তাবগুলো আসে নাই। সংস্কার প্রস্তাবগুলো 31 ডিসেম্বর কি 7 জানুয়ারির মধ্যে আসবে। সেগুলো আমরা আগে দেখি, আমরা মানে সকল পক্ষের কাছে উন্মুক্ত করা হোক, সরকারের কাছে যাবে এবং সকল রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে তাদের কাছে যাবে, এবং সেগুলো নিয়ে উন্মুক্ত, আমি তো বলবো যে জেলায় জেলায় আলোচনা হওয়া উচিত, প্রত্যেকটা জেলায় জেলায় এগুলো আলোচনা হওয়া উচিত, এবং রাজনীতিবিদদেরকে মানে কমিট করা উচিত যে এই ঐক্যমত্য, মানে এই বিষয়ে আমরা সংস্কার করব। এখন আমরা এই সংস্কার চাই, এবং সামনে যখন আমরা ক্ষমতায় যাবো তাহলে আমরা এই করবো, এটা আমরা আপনাদেরকে কথা দিলাম। এটা এটা এই উন্মুক্ত কথাবার্তা না হলে, এই সংলাপগুলো না হলে তাহলে তো মুশকিল। ফলে আমি বলবো যে রাজনৈতিক দলগুলোর দিক থেকে যে একটা অসম্ভব চাপ আছে, এবং তারা এটা কিন্তু আজকে থেকে না, মানে
এই অভ্যুত্থান ঘটেছে ৫ আগস্ট, তারা প্রথম সপ্তাহ থেকে এই দাবি করা শুরু করেছেন। যত দ্রুত সম্ভব নির্বাচন, হ্যাঁ, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে চলে যান। তারা এটাকে অভ্যুত্থানের পরের যে একটা রোড ম্যাপ, সেটার মধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন এবং পাড়া মহল্লা বিভিন্ন মানুষজন বলছেন যে এই যে 4 মাসের আসলে ইন্টারিম গভর্নমেন্টের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অর্জনগুলো আসলে কি, বা তারা যেই আশা দেখিয়েছেন সেই আশা আসলে কতখানি বাস্তবায়ন করতে পেরেছেন, এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। এই বিষয়ে কি আলাপ হচ্ছে? অবশ্যই এইগুলো নিয়ে প্রশ্ন আছে এবং সরকারের 4 মাসে যথেষ্ট পরিমাণ দৃশ্যমান অর্জনের অভাব আছে, ঘাটতি আছে, এটা কেউ আমরা অস্বীকার করছি না। কিন্তু এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের যত দুর্বলই হোক, অভ্যুত্থানের পরবর্তীতে এই ধরনের কোনো সরকার আগে কখনো প্রতিষ্ঠিত হয় নাই বাংলাদেশের। আপনি কোনোভাবেই পাবেন না, এই ধরনের হিস্ট্রি তার নাই। হয় দলীয় সরকার এসছে, অথবা তত্ত্বাবধায়ক সরকার এসছে, অথবা সামরিক সরকার এসছে। ফলে আমাদের সবার উচিত, সকল পক্ষের উচিত এই সরকারকে একটু শক্তিশালী করা, সহযোগিতা করা এবং তাকে কিছু তার যেগুলো তার অর্জন করার কথা, এটা তো আর শুধু এই সরকারের সাফল্য হিসেবে থাকবে না, অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের একটা অর্জন হিসেবে থাকবে। ফলে সকলের সহযোগিতা করা দরকার। আর যেটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে পলিটিক্যাল ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা সেভাবে সহযোগিতা করছেন না, এরকম কি মনে? সহযোগিতার তুলনায় সহযোগিতা তারা মুখে মুখে বলছেন যে আমরা সহযোগিতা করবো, কিন্তু এর তুলনায় চাপ বেশি। নির্বাচন দিয়ে দেন এরকম চাপটা বেশি আর কি। এবং আর চাপটা দেওয়াটার মানেটাই তো ওটাই দাঁড়ায় যে না, চাপটা তো সংস্কারের জন্য না, বা চাপটা তো যে আমাদেরকে আগে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, আমাদের প্রতিষ্ঠান তো কাজ করে না। আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো সবসময় নির্বাহী ক্ষমতার অধীন থাকে এবং যিনি আরো স্পেসিফিক ভাবে বললে গত 15 বছর এক ব্যক্তির কথায় উদ্বস করেছে এই প্রতিষ্ঠানগুলো। এখন তো এই প্রতিষ্ঠানগুলোকে একটু ইন্ডিপেন্ডেন্ট হতে দিতে হবে, লায়েক হতে দিতে হবে। এই হওয়ার পরে তারপর আপনি ইলেকশন, কিন্তু মানে এমন না যে সংস্কারের পরে সংস্কারটাকে অনির্দিষ্টকাল ধরে চলবে। কিন্তু অনেকেই তো আবার বিষয়গুলো বলছেন যে অনেক সংস্কার হলো, কিন্তু আইনও হলো অনেকগুলো, কিন্তু আইনের প্রয়োগ তো আসলে বাংলাদেশে সেইভাবে দেখা যায়নি। সেটা তো একটা ভিন্ন তর্ক, আইনের প্রয়োগ হবে কি হবে না, এটা একটা ভিন্ন তর্ক। কিন্তু আইনের যে প্রয়োগ হয় না, এটার কারণেও কিন্তু রাজনৈতিক ক্ষমতার বিশেষ ধরনটা, যে ক্ষমতার ধরনটা আমরা এতকাল দেখে এসেছি, এটা থেকে আপনার প্রয়োগ হতে দিলে কি করতে হবে? প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে যার যার মতো করে যার যেটা করার কথা সেটা করতে দিতে হবে। ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার তো এখানে পরিবেশ থাকে না, ফলে সেটা করতে দিতে হবে। এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সেটাও কিন্তু ধরা যাক, এখন আমরা কিন্তু বলছি না যে অনন্তকাল ধরে আপনি এটা চালিয়ে যান, নির্বাচন দিতে হবে না। ডক্টর ইউনূসের কথায় পরিষ্কারভাবে এসেছে যে আইদার 2025 সালের ডিসেম্বরে, যদি উনি পরিষ্কার করে বলেছেন যে যদি ঐক্যমত্য প্রতিষ্ঠা করা না যায় তাহলে 25 ডিসেম্বরের মধ্যে, আর যদি ঐক্যমত্য আমি করতে পারি তাহলে 26 জুনের মধ্যে আমি নির্বাচন দিব, এর আগে আমি সংস্কার কাজগুলো করব। এখন একটু আমরা ভেবে দেখি যে যদি 26 ধরলাম ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো এবং 26 জুনের মধ্যেই, ওনার কথা অনুযায়ী 26 জুনের মধ্যে নির্বাচনটা হচ্ছে, তাহলে এখন আপনি বলেন 24 আগস্টের এই অভ্যুত্থান আর 26 জুন কতদিন সময়? লেস দেন 2 ইয়ার্স, 2 বছরও না। তা আপনি এটা 2 বছর, একটা ওই 111-এর সময়কার সরকারও 2 বছর ছিল, আর এই অভ্যুত্থানের পরে একটা সরকার, এই সরকারকে আপনি 2 বছর কাজ করতে দিবেন না? এতটা অধৈর্য যদি আমরা হই তাহলে তো মুশকিল। কারণ এখানে আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার, জানুয়ারি মাসের আগে যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনের দাবিতে যে আন্দোলনটা ছিল, ওই আন্দোলনটা কিন্তু মানে ফেল করেছে, ব্যর্থ হয়েছে। ওই আন্দোলন ফেল করার পরে জুলাই মাসে এই অভ্যুত্থান ঘটলো এবং এই অভ্যুত্থানের পরবর্তীতে অতীতের অভ্যুত্থানগুলোকে আমরা যেভাবে সাংবিধানিক ধারাবাহিকতা এবং একটা রেজিম চেঞ্জে সংকুচিত করেছি, এবার সেটা হতে দেওয়া উচিত হবে না। ফলে শ্রীলঙ্কা, আপনি যদি একেবারে কাছাকাছি উদাহরণ দেখেন, শ্রীলঙ্কা কিন্তু 2 বছর সময় নিয়ে একটা পিসফুল ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছে। আমরা কিছুদিন আগে ভয় পেতাম যে শ্রীলঙ্কা হবে কিনা বাংলাদেশ, এখন কিন্তু আমাদের বলতে হবে যে শ্রীলঙ্কাই হতে হবে আমাদেরকে, অন্তত পক্ষে 2 বছরের মধ্যে দিয়ে যত আনরেস্ট আছে সেটা এই দেশটা একটা জায়গায় এসে পৌঁছেছে, এখন তার সামনের ট্র্যাক তার সামনে খোলা। আমাদেরকেও অন্তত যে কোনো দেশে এত বড় ঘটনার পরে, এত বড় ওলট পালটের পরে 1.5 থেকে 2 বছর সময় লাগবে, এটা যে কারোর মানতে অসুবিধা হওয়ার কথা না। ফলে আমি বলবো যে নির্বাচন হচ্ছে সংস্কারের অনিবার্য আউটকাম, এটা আসবেই। এটা নিয়ে নির্বাচন বনাম সংস্কার করাটা উচিত হবে না। জি, আপনার কাছে অনেক আবারও আসবো, অনেক ধন্যবাদ আপনাকে স্যার তুষার। আমরা মেঘমুল্লার বসু আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে আজকের যেই প্রথম দিনের আনুষ্ঠানিকতা হলো এবং 3টা সেশনও হয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনার কাছে কেমন মনে হলো? আমি আসলে আলাদাভাবে কি নিয়ে আলোচনা হয়েছে সেটা এখনো ভাবে করে জানার সুযোগ হয়নি। আমি দেখেছি যে আলোচনা হচ্ছে এবং এই ধরনের আলোচনা খুবই সাধুবাদ জানানোর মতো, যে এই ধরনের আয়োজন। কারণ এই অর্থে সাধুবাদ জানানো প্রয়োজন যে আসলে এখন আমরা বলছি যে আসলে অংশীজন বলতে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে সেগুলো শেষমেশ ওই ঠান্ডা ঘরের এসি রুমের কিছু চিহ্নিত নাগরিক বা চিহ্নিত নেতা ইত্যাদি ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ থাকছে। কিন্তু আসলে 6 মাস আগে তোমরা এটাও চিন্তা করতে পারতাম না। খুব স্বাভাবিক। মানে 6 মাস আগে আসলে এরকম বিভিন্ন মতের পথের অংশীজনকে নিয়ে একটা আয়োজন হবে, আলোচনা হবে, সেটা চিন্তা করা যায়নি। কিন্তু আমরা আসলে 5ই আগস্টের পর এরকম অনেক কিছু দেখছি। আমরা দেখতে পেয়েছি যে সিপিডি তাদের মতো করে শ্বেতপত্র প্রকাশের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অনেক নাগরিককে ইনভলভ করেছে। আমরা দেখতে পেয়েছি যে নানান রকম সামাজিক, সাংস্কৃতিক বা আপনার এরকম বড় ধরনের
জাতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে আলোচনা হয়েছে। তো সেই আলোচনা নিশ্চয়ই সাধুবাদ জানানোর মতো, সেটাকে আমি ডিসকারেজ করতে চাই না কোনোভাবে, কিন্তু আমাদের একটু চিন্তা করা দরকার যে আসলে এই আলোচনা কার আলোচনা, মানে যে কথা যেটা তুষার ভাইয়ের যে কথা থেকে শুরু করতে চাই বা যে কথাটা ধরে আগাতে চাই, সেটা হচ্ছে তুষার ভাই বললেন যে আলোচনাগুলো জেলায় নিয়ে যেতে হবে। মানে শুধু জেলায় নিয়ে যাওয়া না, মানে যেমন আমার তুষার ভাইয়ের সাথে এর আগে অন্য একটা আয়োজনে টেলিভিশনে না অন্য একটা প্ল্যাটফর্মে এরকম দেখা হয়েছে, যেখানে আমরা দুজন, মানে আরো অনেকে বক্তা ছিলেন, আমরা দুজন বক্তা ছিলাম, এমন জায়গা হয়েছে যেখানে তুষার ভাইয়ের বক্তব্য হয়তো আমি শুনতে গিয়েছি। মানে এটা বলার উদ্দেশ্য এই যে ঘুরে ফিরে কিন্তু ওই 100, 150, 200 মানুষ বা 250 মানুষ, যেই পুলটার ভিতর থেকে আমরা নানান রকম অ্যারেঞ্জমেন্ট করে তাদের মতামতগুলো বারবার করে শুনছি, কিন্তু এর বাইরে আসলেই মানুষ কি ভাবছে, মানে এই আলোচনাগুলো ধরেন, মানে এই যে আপনি যেই তর্কটা আমরা বা যে আলোচনাটা আমরা করছিলাম যে হচ্ছে যে নির্বাচন আগে না সংস্কার আগে, আপনি এই আলোচনাটা কারওয়ান বাজারে নিয়ে যান, মানুষ বলবে দ্রব্য মূল্যের দাম কমানো, দ্রব্য মূল্য কমানো আগে। তো তাহলে ওই রিয়ালিটি চেকটার মুখোমুখি তো এরা কেউ হচ্ছে না, যার ফলে আমাদের আলোচনাগুলো নানান সুপারফিশিয়াল পর্যায়ে থেকে যাচ্ছে। আর এইটা নিয়ে যদি একটু বলি যে আসলে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে চাবে যে তার নির্বাচন তাদের জন্য সুবিধাজনক সময় হোক, সেটা মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে এটা তাদের, মানে আমাদেরকে এটাও মানতে হবে যে প্রত্যেকে নিজস্ব যেই ইনসেন্টিভ, সেই ইনসেন্টিভ অনুযায়ী কাজ করবেন। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম তো এই সরকার ফর্ম হওয়ার 7 দিনের মধ্যে কথা বলেছিলেন, তখন এটা কোনো দাগ কাটেনি বা তখন এটা নিয়ে এত আলোচনা হয়নি। কিন্তু 4-5 মাস পর আমরা যখন দেখলাম যে সরকার কিছুটা হলে লেজিটিমেসির ক্রাইসিসে পড়ছে নানান কারণে, নানানভাবে, তখন এই কথাটার সামাজিক জোর বাড়ছে, সামাজিক ভিত্তি বাড়ছে। হয়তো বিএনপির সাথে সংশ্লিষ্ট নন এমন অনেক মানুষও মনে করছেন যে এই যে বিভিন্ন রকম অন্তর্ঘাত চারপাশে চলছে, এই অন্তর্ঘাত সামাল দেওয়ার জন্য যে রাজনৈতিক জ্ঞান লাগে আর কি, মানে রাজনৈতিক জ্ঞান বলতে আপনার কি বলবো, আপনার রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান না, পলিটিক্যাল একটা ম্যানেজমেন্টের যে জ্ঞান, যেটা হচ্ছে আপনার মানে কিভাবে পলিটিক্যাল বিভিন্ন এন্টিটিকে ম্যানেজ করতে হবে, কিভাবে কোন মানে ডার্ক আর্টসের চর্চা করতে হবে, এই পলিটিক্যাল ম্যানেজমেন্ট এরা করতে পারছে না ভাই, তার থেকে দ্রুত কোনো একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দিলেই হয়তো ভালো। তো এরকম সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। এখন এটাকে আসলে আমরা শুধুমাত্র মানুষজনের মানে পাবলিকের বিবেকের কাছে আপিল করে ঠেকাইতে পারবো না। এটা যদি আসলেই আমাদের সংস্কারের ওই সময়টুকু তৈরি করতে হয়, তাহলে সরকারকে তার প্রত্যেক দিনকার কাজের মধ্য দিয়ে ওই লেজিটিমেসি অর্জন করতে এবং রাখার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। মির্জা ফখরুল সাহেব তো আজকে একটি প্রোগ্রামে বলছিলেন যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হবে কিভাবে, প্রশাসন তো ফ্যাসিবাদের দখলে, উনি এখন একটা শঙ্কার কথা বারবার বলছিলেন, এই বিষয়টাকে আপনি কিভাবে? আমার কাছে মনে হয় যে আসলে এই জিনিসটা তো দেখেন এই সরকারের একটা বলবো ব্যর্থতা, যে প্রশাসনের সংস্কারের বিষয়তে নিয়ে শুধু প্রশাসনের সংস্কারের বিষয় না, আসলে আপনারা দেখেন 5ই আগস্ট পর্যন্ত একটা ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে ছিল, তো সেই কাঠামোটাতে নানান মানুষ নানানভাবে জড়িত, সবাইকে দায়ী করা যায় চাইলে, যে হ্যাঁ গণমাধ্যমের কাজ করে নেই, আপনার আমলাতন্ত্রের কাজ করে নেই, পুলিশের কাজ করে নেই, মানে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী তার যে কাজ হওয়ার কথা, বা মিলিটারির কাজ করে নেই, কিন্তু এইটার কোনো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস হয়নি। যে ওই আমরা হ্যানা আরেন্টের ইয়েতে পড়েছি যে ব্যানালিটি অফ ইভল, মানে যেই মানুষ সাধারণভাবে এমনিতে একটা বিড়ালকেও লাথি মারবে না, সেই মানুষ অর্ডার পেয়ে একটা হিউম্যান বিইংকে মারার জন্য গুলি করতে ছুটে যাচ্ছে। তো এরকম তো অনেক মানুষ আছে যাদের সিম্পল ডিফেন্স হচ্ছে যে আমি ভাই আমার ঊর্ধ্বতনের কথা শুনছিলাম, তো তাহলে তার ক্ষেত্রে আপনি কি করবেন? তাকে আপনি শাস্তি দিবেন না দিবেন না? ছাত্রলীগের যে আপনি কমিটি যদি দেখেন, যে জেলা কমিটি, থানা কমিটি, উপজেলা কমিটি সবকিছু মিলায় তার যে বিশাল সংখ্যক একটা লোক, এদের আসলে কিভাবে আমরা ট্রিট করব? কারণ এদের বিরুদ্ধে আপনি এখন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলে দিচ্ছেন, তো ও তো এখন পদত্যাগ করার অনেক ক্ষেত্রে সুযোগ পায় নাই, তাহলে কি রাস্তাঘাটে ধরে কাউকে মারা যাবে? তাহলে এটার প্রক্রিয়াটা কি? বা যে অনেক ছেলে পেলে আছে এখনো বুঝতেছে না পরীক্ষা কিভাবে দিবে বিভিন্ন ইউনিভার্সিটিতে, যারা হয়তো ছাত্রলীগের পোস্টেড ছিল, কোনো কিছু করে নাই। আবার অনেক লোক যারা ছাত্রলীগের আগে পোস্টেড ছিল, অনেক অপকর্ম করেছে, তারা আগস্টের ঠিক 15 দিন 20 দিন আগে ঘুরে গিয়ে তারা এখন বিভিন্ন বড় বড় জিনিসপত্র করছেন। এনারা অনেকে যদি মানে নাম বলবো না, হাত ফাতে আলী খানের কনসার্টের আয়োজনের সাথে জড়িত, সাবেক ছাত্রলীগে। তো এটা তো কোনো প্রক্রিয়া হয় নাই। তো এর ফলে আপনি দেখবেন যে হচ্ছে স্বাভাবিকভাবে আমলাতন্ত্রের ভিতরে এখানে ওখানে সেখানে আপনার হঠাৎ করে মনে হবে আওয়ামী লীগ উদয় হচ্ছে, কারণ এইটা তো কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় না। তাহলে এখন কি করণীয়? এখন কি প্রশাসনের প্রত্যেকটা জায়গায় আসলে সংস্কার করতে হবে, অর্থাৎ প্রত্যেকে কি সরিয়ে দিয়ে আসলে সংস্কার সম্ভব? আমার কাছে মনে হয় এটা অনেক বেশি, যেমন এই যে সচিবালয়ে আগুন লাগা যে ঘটনাটা, সেটা নিয়েও একটা শঙ্কা প্রকাশ করা হয়েছে, যে শুরুতেই বলা হচ্ছে যে এটা তথাকথিত তৎকালীন সরকার প্রধানের তার হয়তো তার ইন্ধনে এটা হয়েছে, বা তারই দোসররা এই কাজগুলো করেছেন। শুরু থেকেই এই ধরনের একটা চিন্তা ভাবনা, তাহলে
মানে কিভাবে আসলে অগ্রসর আমার কাছে হবে? মনে হয় যে এইখানেও একটা দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা আছে সবার পক্ষ থেকে। আমরা আওয়ামী লীগ আমলে যেরকম দেখতাম কিছু হলে বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বলা হতো, যে কিছু একটা হয়েছে বিএনপি জামাত করেছে, কোনো নাশকতা করেছে, কোনো একটা অন্তর্ঘাত ঘটিয়েছে, এটা ঘটেছে কোথাও সেটা করেছে। তো এই যে কোনো একটা কিছু হলেই আমরা আসলে নিজেরা কোনো রকম তদারক করার আগেই আমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে এটা কারা করেছে? কিন্তু দেখেন সবাই কিন্তু নিজের নিজের কনক্লুশনে পৌঁছে গিয়েছে যে এ করেছে, বিচার ও করে করেছে। ফেলেছে। তো এই যে মানসিকতাটা, এইটা খুব বিপজ্জনক, কারণ এইটা বিভিন্ন রকম জনতুষ্টিবাদের দিকে যায়, বিভিন্ন পপুলিজমের দিকে যায়, কিন্তু পরবর্তীতে কিন্তু এই জাতীয় ষড়যন্ত্র তত্ত্বগুলো সামলানো যায় না। তখন যারা নিজেরা একসময় ষড়যন্ত্র তত্ত্ব পেট্রন করেন তারা নিজেরাই পরবর্তীতে যায় বিপদে পড়েন। এটা গত 4 মাসে আমরা বারবার করে দেখছি। তো আসলে আমার কাছে মনে হয় যে যদি প্রশাসনের তো একটা খোলনালচে বদলানো লাগছে এবং মানে করাও হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন সরিয়ে বিভিন্ন সেটা কিছু কি করা কিসের হচ্ছে। ভিত্তিতে করা হচ্ছে আসলে? এক্স্যাক্টলি দ্য কোয়েশ্চেন, এটা কেউ জানে না। এইটা সরকারের এই 4-5 মাসে আমি বলবো যে সবচেয়ে বড় ব্যর্থতাগুলোর একটা হচ্ছে যে তারা কোন প্রক্রিয়ায় নিয়োগ করছেন, কোন প্রক্রিয়ায় ছাঁটাই করছেন, কোন প্রক্রিয়ায় বদলি করছেন, এই গোটা প্রক্রিয়াটাই একটা অত্যন্ত ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফলে এটা নিয়ে নানান রকম অসন্তুষ্টি, নানান রকম মিথ্যাচার, নানান কিছু তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াটা স্পষ্ট করা দরকার ছিল এবং এই প্রক্রিয়াটার মধ্যে আসলে মানুষকে অন্তর্ভুক্ত করা দরকার ছিল। এখন 5 মাস পরে এসে আপনি নানান রকম সংলাপ করতেই পারেন, কিন্তু যে মৌলিক কাজগুলো হয়তো আগস্টের মধ্যে করা যায়, তো সেই কাজগুলোর অনেকগুলো ট্রেন কিন্তু পার হয়ে গিয়েছে। আরেকটা বিষয় ধরেন, কোনো ফ্যামিলিতে এসে দেখা গেল যে আওয়ামী লীগ কখনোই করেনি, বা সে তাকে বলা হলো আওয়ামী লীগের, বা তার পরিবারের হয়তো পূর্বপুরুষ কেউ হয়তো কোনো কারণে আওয়ামী লীগ করেছিল, তাকে ধরা হলো যে হ্যাঁ সে হচ্ছে দোসর বা জামাত। এর আগে যেমনটি হয়েছিল যে তার হয়তো দাদা বা বাবা ছিলেন জামাতের, তো তাকে শাস্তি দেওয়া হয়েছে। তো এই যে বিষয়গুলো সেই একই রকম কালচারের পুনরাবৃত্তি হচ্ছে এবং আন্দোলনে যুক্ত হয়েছে বলেই কি আসলে সে খুব ভালো লোক হয়ে যাবে? এই বিষয়টা কি আসলে এমন কিনা? আমি আপনার কাছে ছোট্ট করে জেনে আমি আবার তুষারের কাছে একটু জানতে আমি যে চাইবো। তোর অল্প করে বলি, সেটা হচ্ছে যে আসলে এটাই হয় যে আমরা হচ্ছে কোথাকার কোন থানায় কোন এক ছেলে তার চাচা ছাত্রলীগ করতো দেখে তাকে ধরে জেলে ঢুকাচ্ছি, কিন্তু মির্জা ফখরুল বললাম, খুবই দুঃখিত, ওবায়দুল কাদের যে গত 5 মাস ধরে বাংলাদেশে বহাল তবিয়তে থেকে আবার নিজে বিদেশেও চলে গেলেন, সেটা আমরা ধরতে পারলাম না এবং সেটা নিয়ে কারো কোনো আউটরেজ নেই। তো এইটা হচ্ছে মিসপ্লেসড প্রায়োরিটির সংকট, যে আসলে আমি কি কাঠামোগতভাবে একটা জিনিসকে সমাধান করব, নাকি আমি বিভিন্ন সময় বিভিন্ন জনতুষ্টিবাদের পিছনে ছুটে নিজের যেই একটা মানে আমি খুব একটা জনতার লোক বা আমি খুব একটা বিদ্রোহী, এইটা সাব্যস্ত করার চেষ্টা করব। আমার মনে হয় এটা একটা বড় সমস্যার জায়গা হয়ে গেছে। আমাদের আসলে অনেকখানি এনার্জি অকাজে ব্যয় হয়েছে, যেই জন্য কাজের জন্য যে এনার্জিটা দরকার ছিল সেটা অনেক ক্ষেত্রে আমরা মিসইউজ করে ফেলেছি। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো নিশ্চয়ই। তুষার, আপনি যদি এই বিষয়টা একটু বলেন। এই বিষয়টা মানে যেমন মব কালচার, এটা তো আমাদের আগের থেকেই আছে। আর আপনি যেটা বলেছেন এটা খুব ঠিক, যে আগেও এটা আমরা দেখেছি যে কোনো একজনের যদি বাবা কিংবা পরিবারের কেউ জামায়াত ইসলামের রাজনীতি করে, তাহলে তাকেও সে ওই রাজনীতি করুক বা না করুক, তাকে এর জন্য দোষী করা হচ্ছে। এটা এখন উল্টোভাবে এসছে যে আওয়ামী লীগ যদি কেউ করে, তো আওয়ামী লীগ যিনি করেন তার ব্যাপারে যদি স্পেসিফিক কোনো অপরাধের অভিযোগ থাকে তাহলে অবশ্যই তার বিচার হতে হবে। কিন্তু সেটার কারণে তো তার অন্য যারা, যে ওই আওয়ামী ফ্যামিলির ছেলে বা আওয়ামী ফ্যামিলির মেয়ে, এটা বলার তো কোনো অর্থ নাই। এইটা কারণ হচ্ছে লিবারেল ডেমোক্রেসিতে বা মডার্ন স্টেটে বিষয়টা এমনও না, আরো বিষয় হচ্ছে যে ধরেন আওয়ামী আমলে নিয়োগ পেয়েছেন এবং এখন তাকে দোষারোপ করা হচ্ছে যে না সে তো মানে ওখানকার আওয়ামী দোসর। লীগ আমলে যদি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়ে থাকে, যদি এর পেছনে কোনো ধরনের স্বজনপ্রীতি কিংবা দলীয় কোনো ব্যাপার না থেকে থাকে, এবং তিনি যদি গত 15 বছর তার যেটুকু জুরিসডিকশন তার মধ্যে থেকে থাকেন, তাহলে তো তাকে আপনি কোনোভাবে মানে হার্ম করতে পারেন না। বসু তো বলছিলেন যে বলা হচ্ছিল যে, এবং ইনফ্যাক্ট আপনিও বলেছিলেন সম্ভবত, আমার যদি মনে পড়ে কিছুক্ষণ আগে বলছিলেন যে তার বস এটা দায়িত্ব দিয়েছেন তাকে করবার জন্য, তো সেক্ষেত্রে তো সে করতে এটা বাধ্য। না না, এটা আবার এভাবে বলা এটা তার একটা ইয়ে হতে পারে, মানে কি বলে, ডিফেন্স হতে পারে, কিন্তু এটাকে গ্রহণযোগ্য করা যাবে না। কারণ আপনার তো নিজের কনসিয়েন্স আছে যে আপনি কি কারণে এরকম একটা গুলি করে মানুষ মারার মতো ঘটনা, সেটা আপনি শুধুমাত্র আমার বস বলেছে আমি করেছি এটা বলে তো আপনি মানে পার পাবেন না আর কি। কারণ আপনার নিজের একটা এজেন্সি আছে, আপনার নিজের বিচার বিবেচনা আছে যে স্যার আমি এটা করতে পারবো না। এরকম পৃথিবীতে বহুবার ঘটেছে যে স্যার আমি এটা পারবো না, এবং সে নিজে। ধরেন প্রাইম মিনিস্টার এই কাজটা করতে বলেছেন, প্রাইম মিনিস্টার করবার পরে এরপরে তার দায়িত্ব, তার অধস্তনে যারা আছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তিনি সেটা বাস্তবায়ন করেছেন, এখন এটা দোষারোপ কি আসলে তার হবে? না, সে কি দোষী সবার হবেন সমান কিনা? হবে না, কিন্তু অবশ্যই দোষারোপ হতে হবে, মানে তাকেও দায় নিতে হবে। সবার একই রকম হবে না, যিনি হুকুম দিয়েছেন আর যিনি পালন করেছেন তারা হয়তো একরকম হবে না, কিন্তু যিনি পালন করেছেন তাকে তো শুধু এটা বলার সুযোগ নাই যেটা তো আমি তো ভাই ওইটার কারণ, তাহলে আপনাকে অনেককেই ছেড়ে দিতে হবে। যারা গুলি করে মেরেছে রাস্তায়, জি। যে মানে স্টেট এজেন্সির যারা আছে কিংবা আওয়ামী লীগের লোকজন, তারা তো শুধুমাত্র নেত্রীর নির্দেশ পালন করেছে, সুতরাং তাদের কোনো দায় নেই, এভাবে তো আমরা তাদেরকে জি, মানে আমরা ছাড়তে আমরা পারি না। আমরা আপনার কাছে নিশ্চয়ই আসবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে দিই। দর্শক, আলোচনা চলছে, আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন।
থাকবেন, ফিরছি একটু পর ছোট্ট একটা বিরতি নিয়ে এসেছি। তো মুক্ত কণ্ঠে আজকে আমরা আলাপ করছি রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনী ঐক্য এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন, আবারও তাদের সাথে পরিচয় করিয়ে দিব। রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার এবং রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ বসু। আপনাদের দুজনকে আরও একবার ধন্যবাদ। আমরা তুষার, আপনার কাছে এবার আসতে চাই। প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন যে ঐক্য ছাড়া সংস্কার, আর সংস্কার ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? অ্যাবসলিউটলি, আমরাও তো সেটা মনে করি যে এখানে দুটো কথা। আজকের প্রোগ্রামের শিরোনাম হচ্ছে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ঐক্য। নির্বাচনের সময় দরকার হয় একটা প্রতিযোগিতামূলক এনভায়রনমেন্ট, কারণ প্রত্যেকের সাথে ইন আ হেলদি ওয়ে কম্পিট করবে। আর আমরা এখন যে পর্যায়ে আছি সেটা হচ্ছে আমরা বলছি যে ইনস্টিটিউশনগুলোকে ঢেলে সাজাতে হবে, পুনর্গঠন করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। এই সময় দরকার হয় একটা ঐক্য এবং সমঝোতা, মানে পরস্পরের প্রতি এক ধরনের অ্যালাইনমেন্ট দরকার হয়। এটা একটা ঘাটতি আছে। এবং উনি যেটা বলেছেন যে নির্বাচন তো আগেও ছিল বাংলাদেশে যে নির্বাচন ছিল না তা না, কিন্তু 90s-এর পর থেকে যে ইলেকটোরাল যে সিস্টেম, এইটার সমস্যা হচ্ছে যে এটা অনেক জোড়াতালি দিয়ে ধরা যাক প্রথমে এটা হোঁচট খেলো প্রথম মেয়াদেই 5 বছরের মধ্যে 96 সালে এসে ওই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে নির্বাচনটা হলো এবং বিএনপি তার মধ্যে ক্ষমতা এসেছিলেন, এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে এবং তারা 2 মাসের মধ্যে চলে যেতে হলো। এবং আবারও আপনি দেখবেন যে 1/11 ঘটেছে, এখানে লগি বৈঠা আন্দোলন হয়েছে, আওয়ামী লীগের তাণ্ডব আমরা দেখেছি। তারপর 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপর 2011 সালে তারা বাতিল করে দিল এবং নির্বাচনী পথ থেকে আমরা সরে গেলাম, মানে নির্বাচন আর হলো না। 3টা ইলেকশন তারা ফ্রড করলো। তার মানে নির্বাচন বাংলাদেশের কনস্টিটিউশনালি এবং নির্বাচনী ব্যবস্থার মধ্যে এমন একটা সমস্যা আছে যে চাইলে এখানে পিসফুল ট্রানজিশন, নির্বাচনের আইডিয়াটা হচ্ছে 5 বছর পর পর জনগণ আপনাকে আর চাচ্ছে নাকি নতুন কাউকে চাচ্ছে, এটা যাচাই করার একটা রাস্তা। এই পিসফুল ট্রানজিশনের কোনো পদ্ধতি আমরা, মানে একেবারে নিশ্চিত কোনো পদ্ধতি আমরা এখনো তৈরি করতে পারি নাই। ধরা যাক পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য যে সমস্ত ডেমোক্রেটিক কান্ট্রিগুলো আছে, সেখানে কিন্তু তাদের এটা নিয়ে ভাবতে হয় না যে 5 বছর পরে ইলেকশনটাকে বন্ধ করে দেওয়া যাবে কিনা। আমাদের এখানে এখন এটা ভাবা যায়। তার কারণ হচ্ছে এখানে নির্বাচনের ভাগ্যটা নির্বাচন কমিশন ঠিক করে না, এখানে ঠিক করে নির্বাহী ক্ষমতা, তাদের ইন্টেনশন কি তার উপর নির্ভর করে যে নির্বাচনটা ফেয়ার হবে কি আনফেয়ার হবে। এটার প্রচুর উদাহরণ আছে, যেমন রফ কমিশনের কথা বলা হয় 91 সালে। এই রফ কমিশনের অধীনেই বিএনপি ক্ষমতা এসেছিল, কিন্তু এই রফ কমিশনেই যখন পরে আবার উপনির্বাচন দিল, মাগুরা উপনির্বাচন, সেটা আর ফেয়ার হয় না। কেন? কারণ রাজনৈতিক ক্ষমতাটা আলাদা আলাদা ছিল। রফ কমিশন যখন যার অধীনে কাজ করছে, এই কারণে আমরা বলছি যে নির্বাচন কমিশনটাকে স্বাধীন হতে দিতে হবে। নির্বাচন কমিশন স্বাধীন হলে তারা তাদের মতো করে কাজ করবে এবং তারা আনবায়াস থেকে কাজ করবে, তাহলে জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায় তারা ক্ষমতায় আসবে। তো সেইটা হচ্ছে যে ইউনূস সাহেব যেটা বলেছেন যে নির্বাচনের জন্য আপনার নির্বাচনের আগে একটা সংস্কার করতে হবে, কারণ সংস্কার না করলে আবারও যদি যেভাবে রাজনৈতিক দলগুলো যে দাবি করছে যে এখনই নির্বাচন দিয়ে দেন, তাহলে কিন্তু আবারও একই ঘটনা জাতীয় ঐক্যের কথা তিনি বলছিলেন। জাতীয় ঐক্যটা আসলে কিসের ভিত্তিতে হবে? এই ধরনের কোনো জাতীয় ঐক্য হবে আমাদের এই বিষয়গুলো নিয়ে কি আমরা আলাপ করেছি? আসলে অফকোর্স আলাপ মানে হয়েছে 5 তারিখের পর থেকে এবং আরও করতে হবে। যে আপনার এখানে আওয়ামী লীগ যেভাবে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা ধ্বংস করে দিয়ে গেছেন এবং তার সভাসদ কিছু লোক দ্বারা তিনি এটা পরিচালনা করেছেন। এখন আপনাকে ইনস্টিটিউশনগুলো দাঁড় করা দিতে হবে যেন প্রত্যেকটা ইনস্টিটিউশন যার যার মতো কাজ করতে পারে। এবং কনস্টিটিউশনটা একটা বড় প্রশ্ন এখানে। কনস্টিটিউশনের ব্যাপারে কনস্টিটিউশনের আইডিয়াটা কিন্তু হচ্ছে যে সরকার কী করতে পারবে না সেইটা নিশ্চিত করা থাকে কনস্টিটিউশনে, সংবিধানে। আমাদের এখানে হয়েছে পুরোপুরি উল্টো, যে জনগণ কী করতে পারবে না এইটা এখানে বলা আছে, আর সরকারকে দেওয়া আছে তথা সরকারের প্রধান ব্যক্তিকে দেওয়া আছে আনলিমিটেড ক্ষমতা। তাহলে আপনাকে এইটাকে এবার ঠিক করতে হবে কনস্টিটিউশনটাকে, যে সরকারের লিমিটটা কোথায়, ক্ষমতার লিমিটটা কোথায়, এগুলো এখন ঠিক করার প্রশ্ন আছে। এই জন্য কনস্টিটিউশন কি ঠিক করলে আসলে অধিকার নিশ্চিত করা সম্ভব আপনার কাছে? সেটা তো এই চ্যালেঞ্জ তো সবসময় থাকবে এবং এটা আপনি সবসময় কনস্ট্যান্ট ফাইট করবেন। দেখেন ওইটা তখন কি আপনাকে এভরিডে ফাইট করতে হবে, কিন্তু আপনার একটা জায়গা থাকবে যাওয়ার, যে আপনি বিচার বিভাগে গেলে যদি আপনাকে সংসদ জাস্টিস ডেলিভার করতে ব্যর্থ হয়। ছিল না ভাই, ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যদি সংসদ না, এর আগে ছিল না। আমাদের এখানে কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটাই এরকম যে যেই দল ক্ষমতায় থাকে, ব্যবস্থার কথা বলছেন, রাষ্ট্র না, বিচার বিভাগ অধস্তন আদালত তো একেবারে কনস্টিটিউশনালি নির্বাহী বিভাগের অধীনে। আর তাছাড়া তারা আপনি দেখেন না এখানে সিনহা সাহেবকে কিভাবে এখানে বের করে দেওয়া হলো একটা সিম্পল একটা সংশোধনী দেওয়ার জন্য। এখানে এই কারণেই ইনস্টিটিউশনগুলো আমরা বারবার ইনস্টিটিউশন ফোকাস করছি, এই কারণে যে কোনো একটা ইনস্টিটিউশন যদি জাস্টিস ডেলিভার করতে ব্যর্থ হয় তাহলে আরেকটা ইনস্টিটিউশনের কাছে যেতে পারবেন। আপনাকে যদি লেজিসলেচার ফেল করে তাহলে আপনি বিচার বিভাগের কাছে নিদান চাইবেন, বিচার বিভাগ ফেল করলে আরেকটা জায়গায় আপনি নির্বাহী বিভাগে যাবেন। এই চেক অ্যান্ড ব্যালেন্সগুলো দরকার। এই চেক অ্যান্ড ব্যালেন্সগুলো এখন নাই বলেই কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। এবং আমরা বলছি যে এইটা একটা থেকে আরেকটাকে আলাদা করেন, মানে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ এবং নির্বাহী বিভাগ থেকে লেজিসলেচারকে আপনার ইভেন সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিতে হবে। এখানে 70 অনুচ্ছেদ করে তাকে তো আপনি মানে হাত তোলা ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং তাকে আপনি যে কনসার্নটা জানানো হয় যে যদি আপনি এটা দেন তাহলে সরকার রাতারাতি পরিবর্তন হতে থাকবে যদি আপনি 70 অনুচ্ছেদের এমবার্গোটা উঠিয়ে
দেন। এই কারণে আমরা বলছি যে আপনি ফ্লোর ক্রসিং বাদে, অর্থাৎ দলের বিরুদ্ধে অনাস্থা ভোট আপনি দিতে পারবেন না। এছাড়া অন্যান্য, এবং বাজেটের ক্ষেত্রেও এটা হতে পারে, অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যদেরকে মতামত প্রকাশ করার সুযোগ দিতে হবে। কেন? কারণ হচ্ছে আপনি যে দল থেকে ক্ষমতায়, অনেকে বলে যে আপনি তো দলের কাছ থেকে ম্যান্ডেট পেয়ে গেছেন, তাহলে আপনি দলের প্রতি অনুগত থাকবেন না। সংসদ সদস্য হওয়ার পরে আপনি কিন্তু প্রথমত জনপ্রতিনিধি, এবং আপনার নিয়োগকর্তা কিন্তু জনগণ তথা আপনার কনস্টিটিউয়েন্সির লোকেরা, আপনি তাদের কাছে দায়বদ্ধ। আপনার বিচার বিবেচনা হতে হবে যে অমুক আইনটা যে সংসদে আনা হচ্ছে, এই আইনটা কি আমার জনগণের জন্য ভালো কি মন্দ, তাহলে আমি বলতে পারবো যে আমি আইনে একমত না, ডিজিটাল নিরাপত্তা আইনের সাথে আমি একমত না, কিংবা এই যে বিনা পরোয়ানায় আপনি গ্রেফতার করবেন, আপনি যে কাউকে তল্লাশি করতে পারবেন, এগুলোর সাথে আমি একমত না, কারণ এটাতে জনগণের নাগরিক মৌলিক অধিকার এগুলো ক্ষুণ্ণ হবে। এই যে বলার অধিকারটা সংসদ সদস্যের থাকে না। ফলে এই কারণে আমরা বলছি যে 70 অনুচ্ছেদ সহ এরকম আরও, আপনি ক্যাবিনেটে গেলে 55 অনুচ্ছেদ আছে, প্রত্যেকটা জায়গায় এরকম এমন সব ব্যাপার আছে যে এখানে একক ব্যক্তির হাতে সকল ক্ষমতা। এই একক ব্যক্তিকে সংবিধানের অধীন করা এবং ব্যবস্থার অধীন করা, এটা হচ্ছে এখনকার চ্যালেঞ্জ। এই জন্য কিছু সময় দিতে হবে, এবং সংবিধান সংস্কার কমিশন ইতিমধ্যেই কিছু হিন্টস দিয়েছেন আলিরাজ সাহেব যে তারা কি কি প্রস্তাব আনছেন। সেখানে অনেকগুলো ভালো ভালো জিনিস আছে, আমরা আরও ডিটেলস দেখে আরও ডিটেলস তখন কথা বলা সম্ভব হবে। জি, আপনার কাছে আবারও আসছি। জনাব বসু, আপনার কাছে একটু আসি। আলী রিজের কথা বলছিলেন, তিনি বলছিলেন যে জবাবদিহিতা হবে প্রধান ভিত্তি। তো আসলে জবাবদিহিতা প্রান্তিক পর্যায়ে কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করা পসিবল হবে, এবং কারা করবেন এবং কিসের ভিত্তিতে করবেন, কিভাবে করবেন? এটাই তো আসলে মূল চ্যালেঞ্জটা, যে আপনার মনে করেন আপনি সংবিধানের যে কথাগুলি, সংবিধান বিষয়ে যে কথাবার্তাগুলি তুষার ভাই বললেন, এগুলো তো আসলে সবই খুব গুরুত্বপূর্ণ এবং সত্য কথা, যে কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টের মধ্যেই আসলে ক্ষমতা কুক্ষিগত হওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করা আছে। যার কারণে আমরা বাংলাদেশের ইতিহাসে কোনো পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার যেটাকে বলে সেটা ভাবে দেখি না। তবে আসলে যদি বা মানে কনস্টিটিউশনাল রিফরমেশনের মধ্য দিয়েই সব ঠিক হয়ে যাবে না, কিন্তু কনস্টিটিউশনাল রিফরমেশন না হলে কোনোভাবেই ঠিক হবে না। জবাবদিহিতা কোনোভাবেই, মানে কনস্টিটিউশনাল রিফরমেশন আসলেই জবাবদিহিতা নিশ্চিত হয়ে যাবে এমন না, কিন্তু কনস্টিটিউশনাল রিফরমেশন না আসা পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত হবে না, এটা নিশ্চিত করে বলা যায়। তাহলে আসলে সাংবিধানিক কাঠামোতে আসলে আমরা আবার একটা জিনিস ভুল করি, আমরা ভাবি যে সংবিধানে বোধহয় অনেকগুলা ভালো ভালো কথা ঢুকাই দিলে তাহলে দেশটা ভালো চলবে। এটাও আমাদের মাথায় রাখতে হবে যে সংবিধানের জন্য, মানে আমাদের সংবিধানের একটা বড় সংকটই তো এটা, যে অনেক কথা, যে কথাগুলো অত কথা না থাকলেও চলে, আমরা অকারণ রাজনৈতিক ইশতেহার সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি 72-এও, এবং সেটারই একটা, যে যখন এসেছে যে নিজের রাজনৈতিক ইশতেহারটা হচ্ছে কোনোভাবে সংবিধানে ঢুকানো। কিন্তু আসলে সংবিধান প্রাথমিকভাবে কি? সংবিধান হচ্ছে, যেটা ভাইও বললেন, যে একটা সরকার, সে তার মতো করে রাষ্ট্র চালাবে, কিন্তু তাকে কোন কোন ক্ষেত্রে কোন কোন ফ্রেমওয়ার্ক মেনটেন করে চলতে হবে, যে এর বাইরে সে যাইতে পারবে না, তার যাই মনে হোক না কেন সে এটার বাইরে যেতে পারবে না। কিন্তু আপনি যেটা বললেন, যেটা প্রান্তিক পর্যায়ে কিভাবে নিয়ে যাওয়া যায়, জি, দ্যাট ইজ আ সেপারেট ডিসকাশন। যে মানে ওইটা আপনার কনস্টিটিউশন দিয়ে হবে না, ওইটা আপনার শেষমেশ তো রাজনীতি করবে বাংলাদেশের রাজনীতিবিদরা, যারা সংস্কার করছেন তারা সংস্কার করে দিয়ে চলে যাবেন। পরবর্তী প্রক্রিয়া গিয়ে আপনি বলছেন পরবর্তী প্রক্রিয়ায় তারা যখন একটা পলিটিক্যাল আসবে। পার্টি ক্ষমতায় আসবে, সো এইরকম নতুন নতুন কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টের চেষ্টা বা এরকম নতুন কাঠামো নির্মাণে, এই ধরনের এই কথাগুলো আমাদের দেশের রাজনীতিতে কত বছর ধরে আছে। এই যে স্বাধীন নির্বাচন কমিশন চাই, মানে আমার মনে পড়ে, আমি যখন ছোটবেলায়, আমার মনে আছে 2007-এর সরকার, তখন আমি ক্লাস 4-5-এ পড়ি, সেই সময়ের কথা আমার মনে আছে যে তখন আলোচনা ছিল যে স্বাধীন নির্বাচন কমিশন চাই, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ। 2009 আওয়ামী লীগ খুব ঘটা করে স্বাধীন বিচার বিভাগ করে দিল, কিন্তু তারপরে তো আমরা আসলে যেই তিমির সেই তিমিরেই বারবার করে ফিরে আসি। এখন বাংলাদেশের মানুষ একটু ঘর পোড়া গরু, তো সে আসলে সংস্কার শুনলে তার পুরনো যেই জিনিসপত্রগুলো সেগুলো ট্রিগার্ড হয়, কিন্তু তারপরে এটা তো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই, সংস্কার লাগবে। তার চেয়েও বেশি যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি রাজনৈতিক যেই দলগুলা এবং এখানকার যে রাজনীতি, সেটাকে কিভাবে সংস্কার করবেন, সেটা আসলে খাতায় লিখে করা যাবে না, সেটা একটা কনসেনসাসের ব্যাপার, এবং সেই কনসেনসাস নির্মাণ নিয়ে আসলে ঐক্য প্রক্রিয়ায় কতখানি কাজ হবে সেটা খুব জরুরি আর কি। মানে ধরেন যদি একটু ছোট্ট করে বলি, যে ধরেন আমরা এতগুলা কথা বলি যে আমরা নতুন নেতৃত্ব চাই, আমরা ভালো নেতৃত্ব চাই, আমরা হচ্ছে আপনার কি বলবো, যারা কোনো দলদাস হবে না এবং যারা লুম্পেন হবে না, এরকম মানুষকে চাই। এখন আপনার বাংলাদেশে একটা এমপি ইলেকশন করতে কত কোটি টাকা খরচ হয়, একটা জেনারেল এমপি ইলেকশন করতে। তা আমি একটা মধ্যবিত্ত মানুষ, আমি ধরেন কোনো একটা এলাকা স্বতন্ত্র, আমি কিভাবে করে ইয়ে করবো? যদি আমি কারো কাছ থেকে 20 মানে ওই 15 কোটি টাকা 20 কোটি টাকা তুলি, তাহলে তো সে আমার ইনভেস্টার, তখন আমার ক্ষমতায় যে ন্যাচারালি তাকে ওটা সার্ভ করার একটা চেষ্টা আমার থাকবে। তাহলে এই কাঠামো সংস্কার হবে কিভাবে? তো সেগুলো আসলে
মানে আসলে আপনার মানে নির্বাচনের কথা, নির্বাচনের আলোচনা শুরু হওয়া এই জন্য জরুরি, কারণ নির্বাচন ঠিক মতো হওয়ার পর্যন্ত আরো অনেকগুলি কাজ বাকি আছে। সেই কাজগুলি ঠিকঠাক মতো করতে গেলেই হচ্ছে, যেটা বললো যে ডিসেম্বর পার হয়ে যাবে। আমার মনে হয় যে সেগুলো আসলে আরো শুধুমাত্র মানে নাগরিকদের না, মানে আরো কিভাবে করে এই আলোচনাগুলো ছড়িয়ে দেওয়া যায়, কিভাবে করে আসলে আরো প্রান্তিক অঞ্চলে আলোচনাগুলো করা যায়, সেটার দিকে একটু মনোযোগ দেওয়া যায়। আজকে দ্বিতীয় অধিবেশনে, সংলাপের দ্বিতীয় অধিবেশনে একটা বিষয় নিয়ে আলাপ করা হয়েছে, রক্তের ঋণ এবং ঐক্যের যেই আকাঙ্ক্ষা, এই বিষয়টা নিয়ে আলাপ হয়েছে। তো আমরা এই যে যাদের রক্তের বিনিময়ে আসলে এই নতুন একটা বাংলাদেশের কথা বলা হচ্ছে, তাদের রক্তের ঋণগুলো কি আসলে আমরা পূরণ করতে পারছি কিনা, আপনার কাছে কি মনে হয়? পাশাপাশি ঐক্যের যে আকাঙ্ক্ষাটা তারা তৈরি করে দিয়ে গিয়েছেন, যে নতুন একটা দেশ হবে, নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, সকল কিছু সংস্কার হবে, বৈষম্য থাকবে না, এই যে বিষয়গুলো, এইগুলো আপনি আসলে রক্তের ঋণগুলো কি আসলে শোধ করার জন্য উদ্যোগ দেখতে চোখে পড়ছে আপনার? আসলে এটাই তো আমাদের ট্র্যাজেডি, যে আমরা তো রক্তের ঋণ কখনোই শোধ করতে পারি নাই। নইলে আসাদ মারা যাওয়ার 50 বছর পরে কেন আবার আবু সাইদকে বা মুগ্ধকে প্রাণ দিতে হবে? মানে ওই যে একটা মুক্তির আকাঙ্ক্ষা, যে একটা অর্থনৈতিক এবং সামাজিক কোনো শোষণ বৈষম্য ছাড়া আমি একজন নাগরিকের অধিকার নিয়ে বাংলাদেশে থাকব, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাও তো সেই আকাঙ্ক্ষাই। তো আপনার গণ অভ্যুত্থানের রক্তের ঋণ, 71-এর রক্তের ঋণ, 90-এ নূর হোসেনদের রক্তের ঋণ, তাহলে সেই সব তাহলে রক্তের ঋণ আমরা নিয়ে আমরা 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 দাঁড়িয়ে যে আছি। কথাগুলো বলছি, যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্যর আসলে তো রয়েই গেল, আসলে আমাদের কাজেই তো রয়ে যাচ্ছে। যেই আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন বলে এতটা খ্যাতি পেল, সেই বৈষম্য তো রয়েই গেল। না, এটা আসলে পুরোটা রাতারাতি দূর হবে না, এটাও যেমন সত্য, তবে কিন্তু আসলে আমরা কি সঠিক তালিকাটা প্রকাশ করতে পেরেছি শহীদদের? না, সেই কাজগুলিতে তো সরকারের এবং চূড়ান্ত এটা তো আসলে ব্যর্থতা খুব রয়েছে দূরের এটা। বিষয় না, এটা তো আসলে একটা সদিচ্ছার বিষয়, এটা একটা আচরণের বিষয়। এবং এই যে সঠিক তালিকাগুলি প্রকাশ করতে না পারা, এই ব্যাপারে স্বচ্ছতা না থাকা, আপনারা দেখলেন যে একজনের বিরুদ্ধে, একজনের হত্যার অভিযোগে শেখ হাসিনাকে দোষী করা হলো, বা ওটা নিয়ে কথা হলো যে শেখ হাসিনাকে আসামি করা হলো, দোষী তো না, দুঃখিত, আসামি করা হলো, পরে দেখা গেল সেই লোক বেঁচে আছে। তো এই জিনিসপত্রগুলো যে এক ধরনের দায় সারা ভাবে এবং পুরো জিনিসটা রোবাস্ট ভাবে না করা, এটা কিন্তু আমাদেরকে রাজনৈতিকভাবেও মানে আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। হয়তো এই মুহূর্তে করছে না, আপনি দেখেন এখনো মুক্তিযুদ্ধের শহীদ নিয়ে, এখনো যারা মুক্তিযুদ্ধের ওই সময় বিরোধী শক্তি ছিল, তারা এখনো এটা নিয়ে সময় পেলেই, সুযোগ পেলেই এটা নিয়ে খোঁচা দেওয়ার ইয়ে করার চেষ্টা করে। তৎকালীন সময় আমরা একরকম বলতাম, এখনো কিন্তু আমরা ফ্যাসিবাদের দোসর, এটাও কি বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ না? নিশ্চয়ই বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ, কারণ আপনি তো একজনের কথার সাথে তার যুক্তির সঙ্গে মানে পাল্টা যুক্তি দেবেন না বলে তাকে একটা লেবেল দিয়ে তার কথাটাকে অগ্রাহ্য করার একটা রাস্তা তৈরি করলেন। এই যে ট্যাগিং এর রাজনীতি বলা হয়, যে আপনি কি বললেন আমি কথাটার সাথে এনগেজ করলাম না, আমি আপনাকে একটা নাম দিয়ে বললাম যে আপনার কথার সাথে আমি এনগেজ করব না। তো এটা তো অবশ্যই মানে একটা বড় সংকট। কিন্তু আমি যেখানে আসার বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে একটা বড় অভ্যুত্থান হয়েছে, এটা সত্য, কিন্তু বাংলাদেশের যারা এতদিন রাজনীতি করতো, যারা দেশ চালাতো, যারা ক্ষমতা কাঠামোতে যে লোকগুলো ছিল বৃহৎ অর্থে, হয়তো উপদেষ্টা মণ্ডলী বদলে গেছে, সেই লোকগুলি তো ক্ষমতা কাঠামো জুড়ে, তাহলে আসলে এই পুরনো লোক দিয়ে আমরা একটা নতুন দেশ পাবো, এই আশাটাও আসলে বোধহয় একটু অযৌক্তিক। জি। এবং তাদের মানে যারা যারা এর আগে ছিলেন সেটা একটা বলছেন, তো এখন যারা আগে যারা ছিলেন তাদেরকে যদি আমরা ছেড়ে দিয়ে নতুন যারা, যেটা বলা হচ্ছে যে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে যে এখন যারা রয়েছেন তারা তো এই জায়গাটা অভিজ্ঞ না, যেটা প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে আমরা আসলে এই ট্র্যাকের লোক নই, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা দায়িত্ব পালন করছি, আমাদেরকে একটু সহযোগিতা করুন। তো সেক্ষেত্রে তাদেরকে যদি পুরোপুরি তাদের বাদ দিয়ে কাজ করা হয়, এটা কতখানি যুক্তিযুক্ত হবে? না, এটার কোনো সহজ সরল উত্তর নাই যে হচ্ছে সবাইকে বাদ দিয়ে ফেলতে হবে, সবাইকে রাখতে হবে। আমি জন্য শুরুতে যে কথাটা বলেছিলাম, যেখানে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস হয়নি, যে আমরা নতুন করে করব, তাহলে নতুন করে করার ভিত্তি কি, কে কে বাদ যাবে, কে কে থাকতে পারবে, কতটুকু পর্যন্ত নেব, কতটুকুর বাইরে নেব না, 71 বিষয়ক হিসাব, কাকে নিচ্ছি, কাকে বিদায় করছি, তো এই পুরো জিনিসটার একটা ক্ল্যারিটি দরকার ছিল। একটা ক্ল্যারিটি থাকলে অনেকের জন্য মুভ করা সহজতর হতো, কিন্তু সেই ক্ল্যারিটিটা তৈরি হয় নাই। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের গঠনমূলক সমালোচনা যেটা হওয়া দরকার, যে এখনো পুরো প্রক্রিয়াটা শেষ হয় নাই, এখনো চাইলে শহীদদের যে তালিকা, সেই তালিকাটা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা যায়, এখনো চাইলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা নেওয়া যায়। তো এই কাজগুলি আসলে চিন্তা করতে হবে, এবং সরকারকে আসলে এটা নিশ্চিত করতে হবে যে শুধুমাত্র আমার নাগরিক স্টেক হোল্ডার যে কিছু মানুষ তা না, এর বাইরে বৃহত্তর অর্থে যে জনগণ, সেই জনগণ তো এই অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। যেই হকার 5ই আগস্ট আন্দোলন করেছিল, আমি নিজে যখন 27 নম্বরে ছিলাম, আমাদের যে লাঠিসোঁটাগুলো, ওগুলো হকাররা ভিতরে ঢুকায় রাখতেছিল, এবং আবার যখন আমরা আসতেছিলাম বের করে দিচ্ছিল। সেই হকারগুলো 5ই আগস্টের পর নাই। তারা নেমেছিল কেন? কারণ তাদেরকে জোর করে ওখান থেকে যুবলীগ চাঁদা নিত, সেই চাঁদা তারা দিবে না, সেই চাঁদা দিতে দিতে তারা
ক্লান্ত ত্যক্ত বিরক্ত, তাদের সেই রাগ থেকে তারা নেমেছিল। তাহলে 5ই আগস্টের পর এদের অনেককে তো পরে উচ্ছেদ করা হয়েছে, ঠিক আগে সরকারের প্রক্রিয়াতেই হকারদের উচ্ছেদ করা হয়েছে। যে গার্মেন্টস শ্রমিক নেমেছিল, যে রিক্সা শ্রমিক নেমেছিল, তারাও তো স্টেক হোল্ডার। তাহলে এই যে জাতীয় আলোচনা, ঐক্য, অমুক তমুক, এখানে তার স্টেক কই, শ্রমিকের স্টেক কই, সাধারণ মানুষের স্টেক কই? কিন্তু এখনো তো কারণ বাজারে যদি যাওয়া যায় সেখানে তো চাঁদাবাজি চলছে, এখন তো কারা নিচ্ছে তাহলে? এখন অনেকে বলছে যে আগে এক জায়গায় দিতে হতো, এখন 3 জায়গায় দিতে হচ্ছে। এখন এই কথাটা যখন আবার কেউ বলছে যে আগের থেকে তো এখন আরো বেশি দামে কিনতে হচ্ছে, তখন বলা হচ্ছে আফসোস লীগ। তো আসলে এটা তো কোনো ঐক্য অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া হচ্ছে না, এটা পুরানো বাইনারিগুলোকে আরো জোরদারভাবে পুনঃপ্রতিষ্ঠিত করা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনার কাছে, আবার আসছে তুষার, আপনার কাছে একটু আসি। শহীদের কথা বলা হচ্ছিল, তাদের রক্তের ঋণের কথা বলা হচ্ছিল, আপনার কাছে কি মনে হয় এই যারা শহীদ হয়েছেন বা যারা আহত অবস্থায় রয়েছেন তাদের রক্তের ঋণগুলো আসলে কিভাবে শোধ করা যাবে? তাদের রক্তের ঋণ শোধ করতে হলে অবশ্যই আমাদেরকে মানে অনেস্ট হতে হবে এবং কতগুলো জিনিসকে পলিটিক্সের বাইরে নিয়ে যেতে হবে। মানে আমরা তো একটা পলিটিক্যাল দায়রার মধ্যে কাজগুলো করছি, কতগুলো প্রশ্নে বলতে হবে যে এগুলো প্রি পলিটিক্যাল, মানে এগুলো নিয়ে আমরা রাজনীতি করবো না নিজেদের সাথে। তাহলে এখনকার রাজনীতিটা, মানে এই যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত, এটা খুব পপুলার হয়েছে শব্দটা, এখনকার রাজনীতিটা হবে একটা প্রি পলিটিক্যাল স্টেজ থেকে, যে আমরা ঐক্যমত্যে আসবো যে আমরা এগুলো নিয়ে রাজনীতি করবো না। তার মধ্যে শহীদদের সাথে, শহীদদেরকে আমরা শুধু টোকেনের প্রশ্ন বানাতে পারি না, বা শুধুমাত্র নাম নিতে পারি না, যে কয়েকটা নাম নিলাম, একটু আবেগ দেখালাম। শহীদদের এটার বিচার হতে হবে। এই কারণে আজকে যে 2 দিনব্যাপী যে প্রোগ্রামটা হচ্ছে, ঐক্য, সংস্কার, নির্বাচন, এখানে দেখেন পুরো আউটলুকটা হচ্ছে এরকম যে আমাদেরকে যেহেতু নির্বাচন করতে হবে, তার আগে আমাদের সংস্কার, ঐক্য দরকার, এরকম একটা। কিন্তু বিচার প্রশ্নটা কোথায়? বিচার একটা খুব ভাইটাল প্রশ্ন। এটা আমরা মানে পৃথিবীর বহু জায়গায়, যেমন বারবার ও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলছে, ট্রুথ রিকনসিলিয়েশন, এটা দক্ষিণ আফ্রিকায় এরকম ঘটেছে, যে আপনাকে এটা সর্ট আউট করতে হবে। এবং যারা মানে রিডেম্পশন, মানে রিকনসিলিয়েশন, রিডেম্পশন, আপনি আগে আপনার অপরাধ স্বীকার করার ওই গিল্টটা এক্সপ্রেস করার জায়গা দিতে হবে। আর যারা একেবারে ডেলিবারেটলি ক্রিমিনাল ছিল, তাদেরকে আপনার মানে শাস্তি দিতে হবে, বিচার করতে হবে তাদের। এগুলো আমরা না করে, আমরা ওই প্রসেসটা এখনও কিন্তু ট্রাইব্যুনাল কাজ করছে, কিন্তু আমরা এখনও পরিষ্কার বুঝতে পারছি না যে বিচারের আসলে অগ্রগতি কতটুকু, বা এটা আসলে ফেয়ার ট্রায়াল হচ্ছে কিনা, এটা আসলে আপনার আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা। আন্তর্জাতিক মান নিশ্চিত করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্ন আমাদের মনের মধ্যে এখনও আছে। আমরা আশা করি যে সামনের যে ট্র্যাক, তারা এটা পরিষ্কার করবে। কিন্তু এই রক্তের ঋণ যদি আমরা এবার শোধ না করি এবং আমরা যার পলিটিক্স নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের দায় থেকে যাবে, বড় ধরনের দায় থেকে যাবে। এবং তখন আমরা কেউই, যারা এমনকি সংস্কার চাচ্ছি এবং যারা নির্বাচন চাচ্ছে, কেউই কিন্তু এটা থেকে, এই কাঠগড়ার থেকে মুক্তি পাবো না। সুতরাং আমাদেরকে বিচারের প্রশ্নটাকে মানে খুবই ফোকাস করা উচিত এবং সবাই মিলে হেল্প করা উচিত, যে কত দ্রুততম সময়ে, কত স্বচ্ছ উপায়ে আন্তর্জাতিক মান রক্ষা করে বিচারটা করা যাচ্ছে সেটার দিকে। এবং আওয়ামী লীগ প্রশ্নে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে গণহত্যা তো একটা আছে, জুলাই গণহত্যা বলা হচ্ছে পপুলারলি, ম্যাসাকার, এগুলো তো বলা হচ্ছে, কিন্তু 3টা ইলেকশন 2014, 18, 24-এ আপনি বাংলাদেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন। এটা একটা সিরিয়াস ফৌজদারি অপরাধ। তাহলে এই অপরাধের শাস্তি হিসেবে আওয়ামী লীগের দল হিসেবে আপনি কি করবেন? অনেকে নিষিদ্ধের ধোঁয়া তুলছে, আমি সেই তর্কে যাচ্ছি না, কিন্তু আওয়ামী লীগের দল হিসেবে আপনি কি, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? মানে এই ব্যাপারে সিদ্ধান্ত না নিয়ে অনেকে কিন্তু এখনই বলছেন যে আওয়ামী লীগ দল হিসেবে আসুক, আমাদের কোনো আপত্তি নাই। হ্যাঁ, এই প্রশ্নগুলো পরিষ্কার না, ফলে আমাদেরকে এগুলোর ব্যাপারে একটা পরিষ্কার এবং গ্রহণযোগ্য জায়গায় যেতে হবে। গ্রহণযোগ্য মানে যেটা আসলে, যার মধ্যে জাস্টিস ব্যাপারটা আছে। মানে আমরা শুধু এখন পরিস্থিতিটা আমাদের অনুকূলে, তাই আমরা একটা কিছু করে ফেলতেছি, পরবর্তীতে কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন উঠবে, ফলে পরে যেন প্রশ্ন না ওঠা যায়। আপনি তো জানেন যে 50 বছর পরেও একটা জিনিসকে নিয়ে কথা তোলা যায়, ঠিক আছে? তো সেই কারণে আমাদেরকে এমন একটা এবার সমাধানে আসতে হবে এই বিষয়গুলো নিয়ে। একটা হলো বিচার, একটা হচ্ছে সামনে নির্বাচনে আওয়ামী লীগকে আসলে কম্পিট করতে পারা উচিত কি উচিত না, এই সমস্ত প্রশ্নে আমাদেরকে একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে হবে, যেটা কেন আমরা সারা পৃথিবীর কাছে ব্যাখ্যা করতে পারবো যে এইটা হচ্ছে আমাদের পজিশন এবং এই পজিশনের পেছনে এই হলো কারণ। আমরা বলছি যে এটা পৌঁছাতে হবে, এটা করতে হবে, কিন্তু করবেনটা কারা? যেমন আমি যদি বলি, দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনৈতিক সংস্কারের জায়গাটায়, অর্থনৈতিক শ্বেতপত্র তিনি সেখানে বলেছেন যে লুণ্ঠনের মাত্রার বিষয়গুলো তিনি বলেছেন, এবং কারা আসলে লুণ্ঠন করেন সেই বিষয়টা পরিষ্কার না, এবং তাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বা নেওয়া দরকার সেই বিষয় কিন্তু ক্লিয়ার করে সেই শ্বেতপত্রে বলা হয়নি। আচ্ছা, হ্যাঁ, মানে এইটা তারা একটা শ্বেতপত্র দিয়েছে, হবে কিভাবে, তারা একটা শ্বেতপত্র দিয়েছেন এবং সেখান থেকে আমরা একটা ধারণা করতে পেরেছি যে, মানে যেটা আমরা আগেই জানতাম, এখন এটা আরো আপনার কাছে সলিড এভিডেন্স সেটা তো সাধারণ মানুষের কাছে এখনো পর্যন্ত প্রকাশ করেনি যে তারা এরা, সেটা তো প্রকাশ করা। এটা শুধুমাত্র যে এইখানে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা শুধুমাত্র একটা টিকার কিংবা একটা পত্রিকার একটা শিরোনামের ব্যাপার না যে এত টাকা লুটপাট হয়েছে বাংলাদেশ থেকে। এটা বাংলাদেশের মানুষের প্রপারলি আপনার ব্রিফ করতে হবে যে বাংলাদেশ থেকে এত টাকা লুট, কারণ এগুলো সকলেই জনগণের টাকা। তারপর হচ্ছে এই টাকাগুলো যেগুলো এখনো বিদেশে আছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, এগুলোকে দেশে ফেরত আনার ব্যবস্থা, একেবারে কংক্রিট আপনাকে
স্টেপস নিতে হবে এই টাকাগুলো ফেরত আনার, এবং দেশের মধ্যে এই ধরনের টাকা অনেক জায়গায় আমরা গুঞ্জন কিন্তু শুনতে পাই। সেই মানুষগুলো এখনো তো তাদের ব্যবসাগুলো চলছে কিনা, বা তারা এখনো কি সেভাবে লিড করছেন কিনা? এটা তো বের করার দায়িত্ব অবশ্যই সরকারের, হ্যাঁ, যে আসলে যারা গত রেজিমে বিশেষ সুবিধা নিয়ে একটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছিল তারা কি এখনো সেইভাবে আছে কিনা, বা অন্য কোনোভাবে কারোর সাথে নেগোসিয়েশন করে ভুল পাল্টাচ্ছে কিনা, এগুলো বের করার দায়িত্ব এই সরকারের। এটাই হচ্ছে ওই যে দায়, আপনি যেটা বললেন যে রক্তের ঋণ বলা হচ্ছে এবং যে দায়। 8 থেকে 10 জন ব্যবসায়ী এই সিন্ডিকেটটা এই বিজনেস জায়গাগুলোতে দখল করে তারা রেখেছেন। অ্যাবসলিউটলি। তো সেই মানুষগুলো কারা জানা দরকার, না, নামগুলো প্রকাশ এটা না জানা হলে খুব তো কঠিন আসলে না, এটা জানা খুব কঠিন কিছু না আমাদের কাছে। সেটা কেন নামগুলো প্রকাশ পরিষ্কার। করা হচ্ছে না? এটা পুরো আওয়ামী রেজিমে অনেক সীমাবদ্ধতার মধ্যেও কিছু কিছু পত্রিকা নিউজ করেছে এগুলো নিয়ে। তারপর এখন শ্বেতপত্র প্রকাশিত হচ্ছে 8টা 10টা ক্রিমিনাল সিন্ডিকেট মাফিয়া গোষ্ঠী, তারা ওই রাজনৈতিক দলের সুবিধা নিয়ে এখানে ফুলে ফেপে উঠেছে, এবং তারা মূলত যেটা করেছে লুটপাট ও পাচার করেছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, সেই 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 জায়গাটা কেন এখনো প্রকাশ করা হচ্ছে না? আমরা বাজারের সিন্ডিকেটের কথা আপনি বলছেন আমরা জানি মোটামুটি যেটা সিন্ডিকেট করে রেখেছে একটা গ্রুপ, তো সেটা কেন নিয়ন্ত্রণ করতে পারছি না? আমরা জানি যে এই গ্রুপটা করছে, সেই গ্রুপটাকে ধরে আমরা কেন নিয়ন্ত্রণ করতে পারছি না? এটা নিয়ন্ত্রণ করতে না পারার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে সরকারের কিছু ইনকম্পিটেন্স আছে, এটা ফ্র্যাঙ্কলি বলতে হবে। সরকারের কিছু মানে ফার্মনেসের অভাব আছে। আরেকটা জায়গা হচ্ছে যে সরকার আন্তরিকতা সত্ত্বেও করতে পারছে না, কারণ হচ্ছে যেটা মেঘ বললেন যে কাঠামোটা কিন্তু আগের লোকগুলো সব রয়ে গেছে। তারা এখন তারা জননেত্রী শেখ হাসিনার নামে জয় বাংলা বলতেন, এখন তারা বৈষম্য বিরোধী বাংলাদেশে এই হবে না এই বলে কিন্তু তারা এই কাজটা করছে। ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষজন কেন ভুক্তভোগী হবেন, সাধারণ মানুষজন কেন সাফারার হবেন? কারণ আমরা জানছি যে এই লোকটা ক্রিমিনাল, এবং আমরা অর্থ উপদেষ্টা বলি বা বাণিজ্য উপদেষ্টা, তারা কিন্তু ঘুরছেন বাজারে, ঘুরে ঘুরে দেখে ওনারা দেখছেন যে এই জায়গাটা সিন্ডিকেট রয়েছে এবং এই ব্যক্তিটার সাথে জড়িত। কেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে না? সাধারণ মানুষ কেন সাফারার হচ্ছেন, বা তারা কেন কষ্ট পাবেন? সাধারণ মানুষের তো একেবারেই সাফারার হওয়া উচিত না, কারণ এই 5 অগস্টের নায়ক হচ্ছে বাংলাদেশের জনগণ। কিন্তু তারপরে ওটা হচ্ছে, তার কারণ হচ্ছে যে এই যে আপনি বললেন যে সরকার ঘুরে ঘুরে দেখছে, এবং তারাও এক অর্থে তারা জানে যে কারা কারা এর পেছনে কারা কারা আছে, কিন্তু তারা ওই যে ভেতরের অনেকগুলো ব্যাপার থাকে যে কারণে হয়তো তাদেরও আপনার সীমাবদ্ধতা আছে আর কি, যে এই কারণে তারা ওখানে হাত দিতে পারছেন না কিছু কিছু জায়গায়, এবং কিছু কিছু জায়গায় তারা আবার নতুনভাবে এমনভাবে। আগেও তো তাই হতো, এখনো তো তাই হচ্ছে, তাহলে না, কি লাভ? এটা বলা যাবে না পুরোপুরি। আগের সাথে আমরা একটা নজিরবিহীন জুলুমের মধ্যে ছিলাম, অর্থনৈতিক এবং রাজনৈতিক দুটোই। এখন আপনি বলতে পারেন আমরা 180 ডিগ্রি, সেই জায়গাটা আমি বুঝলাম, কিন্তু বাজারে তো আসলে এখন পর্যন্ত সেই পরিবর্তন হয়নি। বাজারে পরিবর্তন হয় নাই, চেষ্টা আছে, কিন্তু সেটা এই কারণে এটা বলা যাবে না যে আগের সাথে এখনকার পরিস্থিতি তাহলে ভিন্ন কোথায়। পরিস্থিতি ভিন্ন এই জায়গায় যে এখন অন্তত আমরা এটা নিয়ে বলতে পারছি যে এইটা পরিস্থিতি খারাপ, আমাদেরকে চেঞ্জ করতে হবে, এবং কিছু চেষ্টাও আছে, সেটাতে আমরা হয়তো শতভাগ সফল হতে পারি না। যেমনটি বলছিলেন যে সাধারণ মানুষজনের কথা হচ্ছে যে কি সংস্কার হলো, কি নির্বাচন হলো, ডাজন্ট ম্যাটার, তাদের বিষয়টা এটা না। আমি ভাই দুবেলা খেতে পারছি কিনা, আমি ঠিকভাবে ডিম কিনতে পারছি কিনা খালি, আমি পেঁয়াজ কিনতে পারছি কিনা, আলু কিনতে পারছি কিনা, ওষুধের যে সিন্ডিকেটটা সেই সিন্ডিকেটও তো এখনো ভাঙা যায়নি, ট্রান্সপোর্টের সিন্ডিকেটও তো এখনো ভাঙা যায়নি। অ্যাবসলিউটলি। জনগণের কাছে হচ্ছে আপনার যেটা মেঘ একটু আগে বলেছেন ওইটাই, কিন্তু যদি আপনি বাজার পরিস্থিতিটা অন্তত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার শক্ত হাতে মানে কন্ট্রোলে আনতে পারতো, তাহলে কিন্তু সরকার যদি বলতো যে আমরা আসলে সংস্কার কার্যক্রম শেষ করতে চাই, আমাদেরকে একটু সময় দিতে হবে, তাহলে কিন্তু কেউ কোনো দিক থেকে কোনো কথা উঠতো না। এখন যেহেতু সেটা তারা করার ক্ষেত্রে অনেকাংশেই পারছে না, বা তাদের অনেক দুর্বলতা আছে, এই কারণে কিন্তু অনেকে মনে করতে তারা বাধ্য হচ্ছে, পরিস্থিতি তাদেরকে ওইদিকে নিয়ে যাচ্ছে যে নির্বাচিত সরকার হলে। বলতে পারেন দুর্বলতাটা আসলে কি, কোথায় দুর্বলতা? আমি তো বললাম, একটা হচ্ছে তাদের মানে যারা এখন সরকারে আছে, এটা কি অযোগ্যতা? তাদের আমি ঠিক অযোগ্যতা বলবো না, কিন্তু যারা সরকারে আছে তারা সমাজে ভালো লোক, এবং আমরা তাদের প্রিভিয়াস রেকর্ড জানি। কিন্তু মুশকিল হচ্ছে রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা একটা বড় জিনিস, সেটা হয়তো তাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা সে অর্থে ছিল না। দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু আপনাকে মানতে হবে যে প্রশাসনিক কাঠামো এটা পুরোপুরি এখন আজকেই কোথায় নিউজ দেখলাম যে 10 লক্ষ হচ্ছে আওয়ামী লীগের আমলে বিশেষভাবে যারা দলীয় বিবেচনা নিয়োগ পেয়েছিল এরাই এখনও আছে, ভোল পাল্টেছে তারা নানাভাবে, ঠিক আছে, এবং অন্যান্য রাজনৈতিক দলের পন্থী বিভিন্ন আমলাদের সাথে তারা একটা অ্যালাই করছে আর কি। এরা সিরিয়াস ট্রাবল ক্রিয়েট করছে। এই যে এখন সচিবালয়ের আপনি জনপ্রশাসন নিয়ে যে অস্থিরতা চলছে, এর পেছনে কিন্তু এই সমস্ত কারণ। এবং আপনি ভাবতে পারবেন, মানে ভাবাটা একটু কঠিন যে তারা বলতেছে যে সরকার যদি এটা না করে আমরা কিন্তু ব্যবস্থা নিব। এটা তো আপনার আচরণবিধি লঙ্ঘন, এই ঘটনাগুলো আছে। এখানে সরকার কিছুটা আরও শক্ত অবস্থান, কারণ তার যেহেতু পিপলস সাপোর্ট আছে এবং রাজনৈতিক দলগুলো অন্তত দৃশ্যতা সাপোর্ট করছে, তাকে অনেকগুলো কাজ আপনার মানে করে ফেলতে হবে আর কি, যে অ্যাকশন নিতে হবে আর কি, সোজা বাংলা ভাষায় বলতে গেলে। আমরা একেবারেই শেষ প্রান্তে আছি। আপনার কাছে একটু আসি,
25 সালের রাজনৈতিক যে দলগুলোর কাছে আপনার প্রত্যাশা কি? 2025-এ শেষে নির্বাচন হতে পারে, যেমনটি প্রধান উপদেষ্টা আপনাদের বক্তব্যে শুনে আসছি এবং 26-এ শুরুতে হয়তো নির্বাচন হতে পারে। তো রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের কাছে প্রত্যাশা কি? ছোট্ট করে আপনিও বলবেন এবং আমি তুষারের কাছে একটু শুনবো। আমার আসলে রাজনৈতিক দলগুলোর কাছে অ্যাজ সাচ প্রত্যাশা নেই এই কারণে যে আমরা জানি রাজনৈতিক দলগুলো, যে আপনি জিজ্ঞেস করছিলেন না বারবার করে, যে কেন সিন্ডিকেট কন্ট্রোলে আসছে না, বিষয়টা হচ্ছে যারা আওয়ামী লীগের নির্বাচন ফান্ড করত, বিএনপির নির্বাচন ওই একই জনগোষ্ঠী ফান্ড করবে। যদি মানে বর্তমানে যারা সরকারে আছেন তাদের ভিতর থেকে একটা গোষ্ঠী দাঁড়িয়ে তারা আলাদা করে একটা মেইন স্ট্রিম রাজনৈতিক দল হতে যায়, তাদেরকে ওই একই গোষ্ঠীগুলাই ফান্ড তো করবে। নতুন যে দলগুলো আসবে সেই দলগুলোকে কারা ফান্ড করবে তাহলে? এটা তো মানে মজাটা তো এটাই যে ধরুন আপনি একটা চায়ের ব্র্যান্ড, বা আপনি একটা পারফিউমের ব্র্যান্ড, বা আপনি কোনো একটা ব্রয়লার ফার্ম দিছেন, তো আপনি আমাকে ফান্ড করবেন, আপনার যে কম্পিটিটর সে আরেকজনকে ফান্ড করবে, কিন্তু শেষমেশ তো বিজনেস ইন্টারেস্ট। শেষমেশ আপনি সিন্ডিকেট ভাঙতে পারেন না কেন? শেষমেশ আপনি মানে এই বিভিন্ন ছোট্ট বড় করে ব্যবসায়ীদের তুষারের যে কাছে সেগুলো কন্ট্রোল করতে পারেন না কেন? কারণ আপনি অর্থনৈতিকভাবে আপনার গোটা রাজনৈতিক কাঠামোটা এই ব্যবসায়ী সিন্ডিকেটের উপর নির্ভরশীল। এখন সেটা ভেঙে এর বের হওয়ার বাইরে জন্য একটা বড় রাজনৈতিক লড়াই লাগবে। সেটা আসলে আমার মনে হয় না 6 মাস 1 বছর বা একটা এই অভ্যুত্থানের সময়টাই কারণে পসিবল পরিবর্তন কিনা? হবে। তুষার 10 সেকেন্ডে বলবেন। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের চাওয়া হচ্ছে তাদের দলের ভেতরে গণতন্ত্র থাকা উচিত এবং মানে তাদের কর্মীদের প্রতি জাস্টিস করতে গেলে যারা স্থানীয় পর্যায়ে আছে তাদের নেতৃত্বের বিকাশ ঘটতে দিতে হবে। আমরা দেখি যে অমুকে এমপি, ফলে তার ছেলে চলে আসছে পরে। এটা তো ডাইনেস্টির মতো। এটা থেকে জোনাস বের হতে সাকি হবে। চমৎকার একটা কথা আজকে বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, এই বিষয়টা তিনি আজকে আলাপ জি, করেছেন। ফলে তো রাজনৈতিক আমরা দলগুলোর মধ্যে গণতন্ত্রের অভাব আছে। এটা তাদেরকে প্রথমত দেশে নির্বাচন চাওয়ার আগে নিজেদের দলের মধ্যে গণতন্ত্রটা নিশ্চিত করতে হবে। চর্চাটা নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ তুষার এবং মিগ, আপনাদের দুজনকে। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হবো। সে পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।